54 বছর আগে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় ছিলেন না জেনারেল ওসমানী। কেন তাকে রাখা হয়নি? ভারতকে একাই কৃতিত্ব নিতে চেয়েছিল? 27 বছর আগে ভারত থেকে অস্ট্রেলিয়া গিয়েছিলেন বন্ডাই সৈকতে হামলাকারী সাজিদ। তার সঙ্গে কি জঙ্গি গোষ্ঠী আইএসের সম্পর্ক রয়েছে? উঠছে শয়তানের মূর্তি, আর মূর্তির হাতে ট্রাম্পের কাটা মুন্ডু। এই অদ্ভুত রীতি কোথায়? মার্কিন প্রেসিডেন্টের ওপর এত ক্ষোভ কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো খবর। 54 বছর আগে 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ঢাকার রেসকোর্স ময়দানে। কিন্তু বিজয়ের 54 বছর পরেও একটি প্রশ্ন বারবার ফিরে আসে, সে ঐতিহাসিক মুহূর্তে কেন উপস্থিত ছিলেন না এদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী? আর কেন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন ভারতীয় বাহিনীর কমান্ডার? এটি কি শুধুই প্রটোকলের বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। কিন্তু বিজয়ের 54 বছর পরও একটা প্রশ্ন রয়েই যায়, সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী? কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন? তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল ভারতের? মোহাম্মদ আতাউল গনি ওসমানীর জন্ম 1918 সালের 1 সেপ্টেম্বর বর্তমান সিলেটে। 1940 সালের 5 অক্টোবর তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন এবং কর্নেল পদে থাকাকালীন 1967 সালের 16 ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। কিন্তু 1971 সালের 25শে মার্চে গণহত্যার পর প্রবাসী সরকার গঠন করা হলে কর্নেল ওসমানীকে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয় এবং তাকে মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক করা হয়। পরবর্তীতে স্বাধীনতার পর তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক সেনা অফিসারের মতে জেনারেল ওসমানী ছিলেন একজন বিচক্ষণ সেনা কর্মকর্তা। তিনি অনেক রাজনৈতিক বিষয়ও খুব বিচক্ষণতার সাথে বুঝতে পারতেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একাধিক সেনা অফিসারের লেখা বইতে উঠে আসে কিভাবে মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা রয়ের হস্তক্ষেপ ছিল দেশের রাজনীতিতে। তারা আওয়ামী লীগের মধ্যকার দলীয় কোন্দল, কলকাতায় উচ্চাভিলাষী নেতাদের বেপরোয়া জীবনযাপন ইত্যাদি বিষয়ে সুযোগ নিচ্ছিল। জেনারেল ওসমানী এই সব কিছুই জানতেন। তার কমান্ডে যুদ্ধ করা অনেক সেনা কর্মকর্তাই বলেন জেনারেল ওসমানীর সাথে মুজিবনগর সরকারের অনেক বিষয়ে মতের অমিল ছিল, কিন্তু তবুও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে, তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানীর। কিন্তু স্বাক্ষর তো দূরের কথা, তিনি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র। এক কোণায় দাঁড়িয়েছিলেন তিনি, এমনকি প্রচলিত ছবির মধ্যেও দেখা যায় না একে খন্দকারকে। অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা, যার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও। আত্মসমর্পণের দলিলে মোট 3টি অনুচ্ছেদ ছিল, যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে, যদিও লেখার কথা ছিল মুক্তিবাহিনী বা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলে স্বাক্ষর করা মাত্র পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার আওতায় চলে আসবে, যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তিবাহিনীর আওতায় চলে আসা। অর্থাৎ বুঝাই যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল একতরফাভাবে ভারত নিজেদের পক্ষে লেখে। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন ভারতীয় সিনেমা বা রাজনৈতিক বক্তব্যে দাবি করা হয় 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে জন্ম নেয় বাংলাদেশ, যার প্রমাণ আবারও পাওয়া যায় আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লেখেন 16 ডিসেম্বর দিনটি ভারতের জন্য এক অসাধারণ বিজয়ের দিন। শুধু ভারত না, গত 16 বছরে বাংলাদেশের ভেতরেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রচণ্ড রকমের বিকৃত করা হয়েছে।
পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস শুধুমাত্র একটি দল ও একজন মানুষকে কেন্দ্র করে করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে জেনারেল ওসমানীর অনুপস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ দাঁড় করানো হয়। তাতে বলা হয়, যেহেতু পাকিস্তান বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান এবং ভারতীয় বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ উপস্থিত ছিলেন না, তাই প্রোটোকল অনুযায়ী জেনারেল ওসমানীও উপস্থিত ছিলেন না। কিন্তু আসলেও কি তাই? এছাড়াও বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতারা জেনারেল ওসমানী সম্পর্কে অসম্মানমূলক বক্তব্য দেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ অনেকেই বলেন 16 ডিসেম্বর জেনারেল ওসমানী সিলেটে ছিলেন এবং তিনি একটি হেলিকপ্টারে করে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। তার সাথে একই হেলিকপ্টারে ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু ভূমি থেকে সেই হেলিকপ্টারে গুলি করা হয় এবং সেটি একটি মাঠে জরুরি অবতরণ করে। তাই জেনারেল ওসমানীর আর ঢাকায় থাকা হয়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে হেলিকপ্টারে গুলি লাগাটা কোনো অস্বাভাবিক বিষয় না। কিন্তু বিজয়ের 2 দিন আগে অর্থাৎ 14 ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত হয়। সিলেটের মতো এক মুক্তাঞ্চলে বিজয়ের ঘোষণা আসার পরে ঠিক কারা জেনারেল ওসমানীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল তা এখনও পরিষ্কার না। জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। তিনি তার সারা জীবন কাজ করে গেছেন দেশের মানুষের কল্যাণে। এমনকি মৃত্যুর আগে তিনি তার মোট সম্পদের 4 ভাগের 3 ভাগ বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের সাহায্যের জন্য দিয়ে যান, আর বাকি টাকা সিলেটের কল্যাণের জন্য। অথচ তাকেই ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার। জেনারেল ওসমানী হয়তো ভারতের আধিপত্য বিস্তার ও মুক্তিযুদ্ধকে নিজেদের দাবি করার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন, আর সেজন্যই তাকে মহান বিজয়ের মুহূর্তের সাক্ষী করা হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে বেরিয়ে আসবে আসল ইতিহাস। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। 27 বছর আগে ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়া গিয়েছিলেন সিডনি বন্ডাই সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলাকারী সাজিদ আকরাম। তথ্যটি নিশ্চিত করেন খোদ ভারতের তেলেঙ্গানা পুলিশ। এছাড়া কিছুদিন আগে ফিলিপাইনে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন হামলাকারী বাবা এবং ছেলে। এরই মধ্যে হামলাকারীরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের অনুসারী বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। সত্যি কি আইএসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, নাকি শুধু মুসলিম বলেই তাদের সঙ্গে আইএসকে জড়ানো হচ্ছে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসবকে ঘিরে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বলছেন, হামলাকারী বাবা ছেলে ইসলামিক স্টেট আইএস এর উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এমন সূত্র পাওয়া যাচ্ছে। 14 ডিসেম্বর সন্ধ্যায় উৎসব চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে 15 জনকে হত্যা করে সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম। অস্ট্রেলিয়া পুলিশ এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে। যদিও এখনও হামলার প্রকৃত উদ্দেশ্য ও হামলার পেছনে সংশ্লিষ্ট পুরো নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তদন্তে উঠে আসা বিভিন্ন আলামত ইঙ্গিত দিচ্ছে বাবা ছেলে উগ্রপন্থার দিকে ঝুঁকেছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে তাদের ব্যবহৃত গাড়ি থেকে আইএসের 2টি পতাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী আলবানিস জানান, 24 বছর বয়সী নাভিদ আকরাম 2019 সালেই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নজরদারিতে এসেছিলেন। তবে সে সময় তাকে আসন্ন হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। এ নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে জানা যাচ্ছে, হামলার 1 মাস আগেই বাবা ও ছেলে রহস্যজনকভাবে ফিলিপাইন ভ্রমণ করেছিলেন। ফিলিপাইনের অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা 1 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করেন। সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ আকরাম অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে সেখানে যান। অভিবাসন কর্মকর্তাদের কাছে তারা জানান, তাদের গন্তব্য ছিল দক্ষিণাঞ্চলীয় শহর দাভাও। দাভাও অবস্থিত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে, যেখানে মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দরিদ্র এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয় উপস্থিতির কথা জানা যায়। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতীতে এই অঞ্চলে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর উল্লেখযোগ্য প্রভাব ছিল। কিছু গণমাধ্যম দাবি করছে, ফিলিপাইনে অবস্থানকালে বাবা ছেলে সামরিক কায়দায় প্রশিক্ষণও নিয়েছিলেন। তবে ফিলিপাইন সেনাবাহিনী এখনও এই বিষয়টি নিশ্চিত করেনি। অস্ট্রেলিয়া ও ফিলিপাইন উভয় দেশের পুলিশই তাদের ওই সফরের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে। রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আইএস ঘনিষ্ঠ ছোট ছোট উপদল এখনও সক্রিয়, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রভাব কমেছে। বিশ্লেষকদের মতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে হামলাকারীদের সম্ভাব্য যোগাযোগ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
হামলার দিন বন্ডাই সৈকতে প্রায় 10 মিনিট ধরে আতঙ্ক ছড়িয়ে গুলি চালানো হয়। পুলিশের পাল্টা অভিযানে ঘটনাস্থলেই নিহত হন সাজিদ আকরাম। গুরুতর আহত অবস্থায় নাভিদ আকরামকে আটক করা হলেও তিনি বর্তমানে কোমায় আছেন। এই ঘটনাকে গত 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে আহমদিয়া মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল সহ বিভিন্ন মুসলিম সংগঠন। তারা একে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে সহিংসতা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, খসড়া ভোটার তালিকায় মুছে ফেলা হয়েছে রাজ্যের 58 লক্ষাধিক নারী পুরুষের নাম। একে অনুপ্রবেশকারীদের বাঁচানোর অপচেষ্টা বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগের দিন অ্যাপের পাশাপাশি অনলাইনে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরপরই মূলত কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তীর ছোড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। বলেছেন, এসআইআর এর নামে রাজ্যের ভাই বোনের অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার। হুঁশিয়ার দিয়ে বলেছেন, ভোটের অধিকার কেড়ে নিতে দিল্লি থেকে পুলিশ আনা হলে পশ্চিমবঙ্গের নারীরা রান্নার সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বলা হয়, বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে চান মমতা। এজন্য অনুপ্রবেশকারীদের সুরক্ষিত রেখে ভোট ব্যাংক বাঁচানোর অপচেষ্টা চালাচ্ছেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় 7,08,631 জনের নাম থাকার কথা রয়েছে। আর বাদ পড়া 58 লাখের মধ্যে 24 লাখ ভোটার মৃত, 19 লাখ অন্যত্র চলে গেছেন, 12 লাখ নিখোঁজ আর 1,30,000 ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের ভোট হবে পশ্চিমবঙ্গে। ভারতে ঘন কুয়াশার কারণে দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আরও 25। মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় 7টি বাস, 3টি প্রাইভেট কার একে অপরের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা হয়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনার পরপর দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পুলিশের তথ্য অনুযায়ী ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অন্যটির সঙ্গে ধাক্কা লাগে। সড়ক দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান শেষে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, ঘন কুয়াশা এবং কম দৃষ্টিসীমার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পোড়ানো হচ্ছে বিশাল শয়তানের মূর্তি, আর মূর্তির কোলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাটা মুন্ডু। শয়তানের সঙ্গে ট্রাম্পের মাথা কেন পোড়ানো হচ্ছে? এমন অদ্ভুত রীতি কোথায়? বড়দিনের সঙ্গে এর সম্পর্ক কি? খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে বিশ্বের আর কোন কোন দেশে কেমন আয়োজন চলছে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। পোড়ানো হচ্ছে শয়তানের প্রতিমূর্তি, আর সেই মূর্তির কোলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাটা মুন্ডু। সেটিও জ্বলে পুড়ে ছাই। কিন্তু কেন? শয়তানের সাথে ট্রাম্পের কি সম্পর্ক? লাতিন আমেরিকার দেশ গুয়েতমালায় দেখা গেল এমন অদ্ভুত কাণ্ড। বড়দিন বা ক্রিসমাসের আগে সব খারাপ জিনিসকে মুছে ফেলে এগিয়ে যাওয়ার ঐতিহ্য হিসেবে শয়তানের মূর্তি পোড়ানোর রীতি বহু বছরের পুরনো। কিন্তু শয়তানের সঙ্গে কেন পড়তে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে? গেল কয়েক বছর ধরে শয়তান পোড়ানোর এই অনুষ্ঠান পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিবাদের মঞ্চ হিসেবে। আর চলতি বছর লাতিন আমেরিকার নাগরিকদের জন্য ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদ জানাতেই এই পথ বেছে নিয়েছেন তারা। ট্রাম্পকে শয়তানের সাথে তুলনা করে তাকে জ্বালিয়ে দিচ্ছে গুয়েতমালাবাসী। মার্কিন প্রেসিডেন্ট সারা বিশ্বেই অত্যাচারী হিসেবে পরিচিত, যিনি লাতিন জনগণ, বিশেষ করে আমাদের গুয়েতমালার ভাইদের অনেক ক্ষতি করেছেন। আজ আমরা শয়তানকে জ্বালিয়ে দেওয়ার উৎসব পালন করছি। আমাদের ঐতিহ্য আছে, প্রতি বছর 7 ডিসেম্বর আমরা এটি পোড়াই। শুধু গুয়েতমালা নয়, বিশ্বের বিভিন্ন দেশে যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। ব্যস্ত সময় পার করছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমের বাসিন্দারাও। টানা 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের নৃশংস আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহর।
তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর বড়দিন উপলক্ষে ফিরছে উৎসবের পুরনো আমেজ। শহরটির ম্যানচেস্টার স্কয়ারে বসানো হয়েছে বিশালাকৃতির ক্রিসমাস ট্রি। জাঁকজমকপূর্ণ বাহারি আলোয় সেজে উঠেছে যিশুর জন্মস্থান নাটিভিটি গির্জা। বড়দিনের জন্য প্রস্তুত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিওর বাসস্থান ভ্যাটিকান সিটিও। আলো ঝলমলে ক্রিসমাস ট্রি ছাড়াও সেন্ট পিটার স্কয়ারে প্রদর্শিত হচ্ছে যিশুর জন্মের দৃশ্য। বড়দিনের পরেও এই প্রদর্শনী চলবে আসছে ২৬ জানুয়ারি পর্যন্ত। এছাড়া বড়দিনের উৎসবে যোগ দিতে ভ্যাটিকানে পৌঁছেছেন ইতালি ও কোস্টারিকার প্রতিনিধিরা। বড়দিনের ছোঁয়া লেগেছে ভ্যাটিকান সিটির কোল ঘেঁষা ইতালির রাজধানী রোম শহরেও। ঝলমলে আলোয় সেজে উঠেছে পুরো শহর। বিখ্যাত পিয়াজা দেল পোপ্লোতে বিশালাকৃতির একটি ক্রিসমাস ট্রি এবং বিয়া দেল কর্সোর জনপ্রিয় শপিং স্ট্রিটের আলোর পথ উৎসবের আমেজ তৈরি করেছে। এছাড়া রাস্তার ধারের ক্রিসমাস ট্রিগুলোতে সোনালি এবং লাল রঙের বাউবল এবং ঝলমলে রূপোলি তারা ঝুলতে দেখা যাচ্ছে। গেল ৮ ডিসেম্বর থেকেই শহরটিতে শুরু হয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। গাছটি ভীষণ সুন্দর, অনেক মানুষ, চমৎকার পরিবেশ। বড়দিন আসছে, আমি সকলের সুস্বাস্থ্য ও শান্তিপূর্ণ বড়দিনের কামনা করি। রোমের এই সুন্দর পরিবেশ দেখা সবসময় একটা চমৎকার অভিজ্ঞতা, বিশেষ করে বছরের এই সময়ে। বড়দিনকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে ইউরোপের আরেক দেশ ফ্রান্সের ক্রিসমাস মার্কেট। দেশটির স্ট্রাসবুর্গের ক্রিসমাস মার্কেটে ফরাসি ও বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণ করছে ৩০ মিটার লম্বা এই ক্রিসমাস ট্রি। এছাড়া বাজারটিতে বসেছে ৩০০টিরও বেশি স্টল, যেখান থেকে প্রিয়জনদের জন্য উপহার কিনতে পারবেন দর্শনার্থীরা। ইউরোপের অন্যতম দর্শনীয় এই মার্কেটে গেল বছর এই সময়ে জড়ো হয়েছিলেন অন্তত ৩৪ লাখ পর্যটক। ভিন্নভাবে বড়দিনকে স্বাগত জানাচ্ছে মেক্সিকোবাসী। তীব্র ঠান্ডার মাঝে ৩,০০০-এরও বেশি অধিবাসী সান্তাক্লজের পোশাক পরে যোগ দেন ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম টানাপোড়েনের মধ্যে এবার প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ৩টি জাহাজে অভিযান চালিয়ে অন্তত ৮ জনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে মার্কিন সামরিক দক্ষিণ কমান্ড সাউথকম। পোস্টে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে স্থানীয় সময় সোমবার জাহাজগুলোতে অভিযান চালানো হয়। জাহাজগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচিত মাদকবাহী রুটে যাতায়াত করেছিল। এদিকে মেক্সিকান এবং ক্যারিবিয়ান উপসাগরে মাদক চোরাচালান ঠেকাতে নতুন করে যুদ্ধ জাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ভেনেজুয়েলার একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। প্যানোরামা প্রামাণ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বিকৃত করার অভিযোগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন বা ১,০০০ কোটি ডলারের বিশাল অর্থের মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ব্যক্তিগত ক্ষমতায় মামলাটি দায়ের করেন তিনি। পৃথকভাবে ৫ বিলিয়ন ডলার করে মোট ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি জানান তিনি। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় বিবাদী করা হয়েছে বিবিসি এবং বিবিসি স্টুডিও প্রোডাকশনসকে। প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি দলের এক মুখপাত্রের তথ্য মতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করার নগ্ন চেষ্টায় বিবিসি ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ প্রতারণামূলকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বিকৃত করেছে। এর জন্য বিবিসি জবাবদিহিতার মুখোমুখি হয়েছে। এর আগে ২০২১ সালের ৬ জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপনের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে বিবিসি। পরে ক্ষমাও চায় প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন। তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সন্নিকটে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। প্রায় ৪ বছর আগে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার পেছনের মূল কারণ হিসেবে ধরা হয় সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের আকাঙ্ক্ষাকে। তবে দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার সেই আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন। ১৪ ডিসেম্বর মার্কিন প্রতিনিধিদের সাথে ৫ ঘন্টার বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বড় ধরনের হামলা হলে জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ।
রাশিয়া শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, কারণ এমনটি হলে রুশ সীমান্তে বাড়বে পশ্চিমা সামরিক উপস্থিতি, হুমকির মুখে পড়বে তাদের প্রভাব ও নিরাপত্তা। অবশেষে মস্কোর সেই শর্ত মানতে রাজি হল কিয়েভ, যার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল যুদ্ধবিরতি আলোচনার প্রক্রিয়া। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের আগে জেলেনস্কি বলেন, ন্যাটো সদস্যপদের দাবি থেকে সরে আসা কিয়েভের পক্ষ থেকে একটি ছাড়। ভবিষ্যতে রাশিয়ার হামলা ঠেকাতে ন্যাটো সদস্যপদকেই এতদিন সবচেয়ে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে এর বদলে এখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশ চাইলে ইউক্রেনকে আইনগতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। এই প্রস্তাবকে জেলেনস্কি ইউক্রেনের পক্ষ থেকে একটি আপোষ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এসব নিরাপত্তার নিশ্চয়তা অবশ্যই আইনি বাধ্যবাধকতা সম্পন্ন হতে হবে। ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ না পায়, তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অন্যান্য দেশকে পৃথকভাবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। এই নিশ্চয়তাই ভবিষ্যতে রাশিয়ার যে কোনো ধরনের হামলা ঠেকাতে সহায়তা করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি সন্নিকটে। তিনি মনে করেন 2022 সালে সংঘাত শুরুর পর থেকে বর্তমান সময়েই সমাধানের পথ সবচেয়ে বেশি উন্মুক্ত হয়েছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে সমাধানের খুব কাছাকাছি আছি। জেলেনস্কির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়া ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথেও আমি কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। তারাও এই যুদ্ধের অবসান ঘটাতে চায়। পরিস্থিতি বেশ ভালোভাবেই আগাচ্ছে। আমি মনে করি আমরা যুদ্ধ অবসানের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কাজ করছি, যাতে যুদ্ধ আবার শুরু না হয়। সামরিক জোটে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ না হলেও ন্যাটোর সদস্য দেশগুলোর থেকে আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে কিয়েভ। পূর্ণ ন্যাটো সদস্য না হলেও এর ফলে বড় কোনো আক্রমণের মুখে জোটের সদস্য দেশগুলো থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পাবে তারা। তবে পশ্চিমা বিশ্বের এমন আশ্বাসে ভরসা করতে পারছে না ইউক্রেনের সাধারণ মানুষ, কেননা ইউক্রেন হয়তো দীর্ঘ সময়ের জন্য পশ্চিমাদের এই নিরাপত্তা গ্যারান্টি পাবে না। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির প্রকৃত বাস্তবায়ন দেখতে চায় দেশটির জনগণ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ।